আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে কণিকের অধিবৃত্ত নিয়ে প্রথম ক্লাস করব। আমরা ইতিমধ্যেই পরাবৃত্ত এবং উপবৃত্ত শেষ করেছি। সেখানে আমরা বিভিন্ন সমস্যার সমাধান করেছি। আজকে আমরা অধিবৃত্তের উপরে প্রথম ক্লাস করব। আশা করি তোমরা খুব মনোযোগ দিয়ে এই ক্লাসটায় অংশ নেবে। তো প্রথমে আমি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা কণিকের চিত্র অঙ্কন করব। এখানে দেখো একটা নির্দিষ্ট রেখা, একটা নির্দিষ্ট রেখা, একটা নির্দিষ্ট রেখা। এই রেখাকে বলা হচ্ছে তোমার দ্বিকাক্ষ রেখা। আর একটা নির্দিষ্ট বিন্দু এস, এম জেড হচ্ছে নির্দিষ্ট রেখা, আর এস হচ্ছে নির্দিষ্ট বিন্দু। তো নির্দিষ্ট রেখাকে বলা হয় দ্বিকাক্ষ রেখা, আর এস কে বলা হয় তোমার উপকেন্দ্র। তো এখন আমরা উম, এমন একটা বিন্দু নিব, যে বিন্দু থেকে এমন একটা বিন্দু পি নেব। আমরা পি নিলাম। এই বিন্দু থেকে এস এর দূরত্ব এবং বিন্দু থেকে রেখার উপর লম্ব দূরত্ব, এই দুটা দূরত্বের অনুপাত একটা নির্দিষ্ট ধ্রুবক, একটা নির্দিষ্ট মান আছে। অর্থাৎ পিএস, আমরা পিএস যোগ করে দিলাম। পিএস আর পি বিন্দু থেকে দ্বিকাক্ষের উপরে লম্ব আঁকাচ্ছি আমরা পিএম। তো এই পিএসটা বড় হবে আর পিএমটা ছোট হবে। তাহলে পিএস কে আমরা পিএম দিয়ে ভাগ করলে একটা নির্দিষ্ট মান পাওয়া যাবে। এই মানটা যদি নির্দিষ্ট হয়, তাহলে পি বিন্দু যে পথে পরিভ্রমণ করবে, যে পথে যাবে, সেই পথটাকে বলা হবে অধিবৃত্ত। তাহলে আমরা কি বুঝলাম, যে এখানে পিএস টা বড় হবে আর পিএম টা ছোট হবে। এস টা হচ্ছে তোমার উপকেন্দ্র, আর এম জেড টা হচ্ছে দ্বিকাক্ষ রেখা। আর পি হচ্ছে এমন একটা বিন্দু, যে বিন্দু থেকে পিএস এর দূরত্ব বড় আর পি থেকে এস দ্বিকাক্ষের উপরে লম্ব দূরত্ব পিএম টা ছোট। অর্থাৎ পিএস এবং পিএম এর অনুপাত হচ্ছে একটা নির্দিষ্ট মান। সেই মান বজায় রেখে পি বিন্দু যে পথে চলাচল করবে, সেই পথটাই হবে তোমার অধিবৃত্ত। তো অধিবৃত্তের ক্ষেত্রে কিন্তু দুটো অধিবৃত্ত তৈরি হয়। হ্যাঁ, আরেকটা তোমার ইয়ে তৈরি হবে, আহ দ্বিকাক্ষ রেখা তৈরি হবে আরেকটা। হ্যাঁ, এটা একটা দ্বিকাক্ষ রেখা, এটা একটা দ্বিকাক্ষ রেখা, এবং আরেকটা অধিবৃত্ত তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আরেকটা অধিবৃত্ত তৈরি হয়ে গেল। তাহলে এস একটা বিন্দু, এস বিন্দু থেকে এস বিন্দু, আর এখানে একটা বিন্দু আছে এস ড্যাশ। তাহলে এই এস এবং এস ড্যাশ যোগ করলে একটা রেখা পাওয়া যাবে। সেই রেখাকে আমরা একটা নাম দিব। তো নামটা আমরা পরে দিচ্ছি। তো এই রেখাটাকে এক্স অক্ষ বলা হবে। এখন আরো একটা নাম আছে, আমরা এখানে আপাতত এক্স অক্ষ বলি। এক্স অক্ষ আমরা ধরে নিব। কেন ধরে নিব? আমরা ধরে নিব এই কারণে যে আমরা এই বক্ররেখার বা এই অধিবৃত্তের একটা সমীকরণ নির্ণয় করতে চাই। তো সমীকরণ নির্ণয়ের জন্য আমরা আমাদের সুবিধা মতন এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ধরে নিব। তাহলে এখানে দুটো বিন্দু আছে, এটা শীর্ষবিন্দু, এটাও শীর্ষবিন্দু। তাহলে শীর্ষবিন্দু ঠিক মাঝখানে একটা রেখা গেছে, সেই রেখাটাই হচ্ছে তোমার ওয়াই অক্ষ। তাহলে এটা হলো এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে ওয়াই অক্ষ আমরা নাম দিয়ে দিলাম ওয়াই ওয়াই ড্যাশ। আর তাহলে এটা ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ। তাহলে এখানে একটা বিন্দু আছে সি বিন্দু, এটা হলো কেন্দ্র, আর এই দুটা হচ্ছে উপকেন্দ্র। তাহলে এটা হলো সি, হলো কেন্দ্র। তাহলে সি হলো মূল বিন্দু। এখানে সি হচ্ছে কি? মূল বিন্দু। ঠিক আছে, তাহলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ছেদ বিন্দু হচ্ছে সি। সি হচ্ছে মূল বিন্দু। আর এ এবং এ ড্যাশ হচ্ছে তোমার শীর্ষবিন্দু। তাহলে এ এবং এ ড্যাশ কে আর অক্ষ বলা হয়। ঠিক আছে, আর এ এবং এ ড্যাশ কে আর অক্ষ বলা হয়। তাহলে অক্ষ দুই রকমের আছে, একটা হলো আর অক্ষ, আর একটা হলো উম, আহ,
হচ্ছে অনুবন্ধী অক্ষ। তাহলে আর অক্ষ আর অনুবন্ধী অক্ষ, অনুবন্ধী অক্ষ আমরা একটু পরে দেখাচ্ছি। তো শিক্ষার্থীরা এখানে আমাদের আগেই জেনেছি আমরা যে পিএস এবং পিএম এর একটা নির্দিষ্ট অনুপাত আছে। পিএস এবং পিএম আমরা নির্দিষ্ট অনুপাত আছে। তো পি বিন্দু থেকে আমি লম্ব এঁকেছি এক্স অক্ষের উপরে, এটার নাম দিই এন। তাহলে পিএন সি বিন্দু হচ্ছে তোমার এখানে মূল বিন্দু, আর পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। তাহলে পি বিন্দু হতে এক্স অক্ষের উপরে লম্ব আমরা পিএন এঁকেছি, তাহলে সিএন এর দৈর্ঘ্য হবে এক্স আর পিএন এর দৈর্ঘ্য হবে ওয়াই, এটা আমরা জানি। সি যেহেতু মূল বিন্দু, তাহলে এক্স অক্ষর উপরে পি বিন্দু হতে পিএন লম্ব যদি হয়, তাহলে সিএন এর দৈর্ঘ্য হবে এক্স আর পিএন এর দৈর্ঘ্য হবে ওয়াই, এটা আমরা জানি। তো শিক্ষার্থীরা এখানে পিএস তাহলে বড় আর পিএম ছোট, তার মানে পিএস কে যদি আমি পিএম দিয়ে ভাগ দিয়ে, আর তাহলে এপাশে পিএম কে পিএম দিয়ে ভাগ দিলে 1 হচ্ছে, অর্থাৎ পিএস বাই পিএম ইজ গ্রেটার দেন 1। কিন্তু আমরা জানি ই ইজ ইকুয়াল টু পিএস বাই পিএম, ই কে বলা হয় উৎকেন্দ্রিকতা, তাহলে ই এর মান এখানে একের চাইতে বড় হচ্ছে। তাহলে আমরা ইতিমধ্যে আগে পড়েছি যে ই এর মান যদি একের সমান হয় তাহলে কি হয়, পরাবৃত্ত। ই এর মান যদি একের চেয়ে ছোট হয় তাহলে হয় উপবৃত্ত, আর ই এর মান যদি একের চেয়ে বড় হয় তাহলে হয় অধিবৃত্ত। তাহলে আমরা অধিবৃত্ত নিয়ে কাজ করব। তাহলে এখানে যদি আর গুণ করে দিই আমরা, তাহলে পিএস ইজ ইকুয়াল টু ই ইন্টু পিএম। আচ্ছা, এখন এখান থেকে আমি এই ইয়াটার সমীকরণ নির্ণয় করব আমরা। ঠিক আছে, তাহলে এখানে প্রথমে আমাদের পিএস বের করতে হবে, তারপরে পিএম বের করতে হবে। তো পিএম আগে আমরা বের করি। পিএম দেখো এখানে পিএম এর মান বের করার জন্য আমরা একটা বিন্দু নিলাম এ বিন্দু। তো এ বিন্দুটা পরাবৃত্তের অধিবৃত্তের উপরে অবস্থিত। তাহলে এ বিন্দু অধিবৃত্তের উপরে অবস্থিত। আমরা জানি যে অধিবৃত্তের উপরে অবস্থিত বিন্দু থেকে এস বিন্দুর দূরত্ব মানে এ এস সমান হবে ই ইন্টু এ বিন্দু থেকে দ্বিঘাক্ষের উপর লম্ব দূরত্ব এজেড। ঠিক আছে, তাহলে এ এস ইজ ইকুয়াল টু ই ইন্টু এজেড। তাহলে এএস এর জায়গাতে আমি লিখব হচ্ছে সি সিএস মাইনাস সিএ, সিএস মাইনাস সিএ ই ইন্টু এজেড এর জায়গায় লিখব এ জেড এর জায়গায় লিখব সিএ মাইনাস সিএ মাইনাস সিজেড। হ্যাঁ, সিএ মাইনাস সিজেড লিখলাম আমরা। ঠিক আছে, তাহলে এটা একটা সমীকরণ। তার আগে আমি সি এর জায়গাতে এ বসাই দিই, কারণ আমরা এখানে ধরে নিব যে এ এ ড্যাশের দৈর্ঘ্য ধরে নিব, এ এ ড্যাশের দৈর্ঘ্য ধরে নিব আমরা 2a, এ এ ড্যাশের দৈর্ঘ্য ধরে নিব আমরা 2a। তাহলে সি বিন্দু মধ্যবিন্দু হবে, এ এ ড্যাশের মধ্যবিন্দু সি হবে, তাহলে সি এর দৈর্ঘ্য হবে এ, এখানেও এ বসাই দেব আমরা। তাহলে সিএস মাইনাস এ ইজ ইকুয়াল টু ই ইন্টু এ মাইনাস সিজেড। ঠিক আছে, খুবই সহজ বিষয়, একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে কিন্তু বিষয়টা বুঝতে পারবা। আচ্ছা, তো এ বিন্দু নিয়ে আমরা এই সমীকরণ পেলাম। এবার এ ড্যাশ বিন্দু নিই, কারণ এ ড্যাশ বিন্দু তো তোমার পরাবৃত্ত অধিবৃত্তের উপরে অবস্থিত। তাহলে আমরা এখানে আরেকটা সমীকরণ পাবো, এস এ ড্যাশ ইজ ইকুয়াল টু ই ইন্টু এ ড্যাশ জেড। ঠিক একই ভাবে এস এ ড্যাশের জায়গাতে আমরা এই রকম লিখব সিএস প্লাস সিএ ড্যাশ। তাহলে সিএস, এই যে সিএস প্লাস সিএ ড্যাশ, কারণ এ ড্যাশ এস এর দৈর্ঘ্য হচ্ছে সিএস প্লাস সিএ ড্যাশ ইজ ইকুয়াল টু ই ইন্টু এ ড্যাশ জেড। তো এ ড্যাশ জেড এর দৈর্ঘ্য লিখবো এ ড্যাশ সি প্লাস সিজেড, এ ড্যাশ সি প্লাস সিজেড লিখলাম। তো এটা এখানে আমি সি এ ড্যাশের জায়গাতে এ লিখবো। হ্যাঁ, এ লিখবো এখানে, এ ড্যাশ সি এর জায়গাতে এ লিখবো। তাহলে এটা 2 নম্বর সমীকরণ। তাহলে 1 আর 2 যদি আমি যোগ করে দিই, তাহলে এ এবং মাইনাস এ আর প্লাস এ কেটে যাবে, আর এখানে মাইনাস সিজেড আর প্লাস সিজেড কেটে যাবে। তাহলে কি হবে, 2CS হবে, আর এর পাশে 2AE হবে। ঠিক আছে না? তাহলে যোগ করে দিলে 2CS ইজ ইকুয়াল টু 2AE। তাহলে 2 কেটে গেল, তাহলে CS এর মান আমরা পাচ্ছি AE। তাহলে খেয়াল করো, CS এর মান পাচ্ছি আমরা AE। তো সি বিন্দুটা কি, সি বিন্দুটা হলো মূল বিন্দু, আর সিএস হলো এক্স অক্ষের উপর অবস্থিত। তাহলে এস বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব এই 0। ঠিক আছে, তাহলে আমরা সিএস এর দৈর্ঘ্য বের করলাম, সিএস এর দৈর্ঘ্য বের করলাম।
এবার আমরা বের করবো হচ্ছে সিজেড এর দৈর্ঘ্য। তো আমি যদি এখানে বসাই দিই তোমার এই যে এখানে সিএস এর জায়গাতে আমরা যদি সরি, এবার আমরা বিয়োগ করব এক বিন্দু থেকে, এক সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করব। বিয়োগ করলে তখন চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, সিএস সিএস কেটে যাবে। ঠিক আছে, তাহলে 2a হবে, এ এবং এ যোগ করলে 2a হবে, আর এখানে এই কেটে যাবে, 2cz হবে। তাহলে 2a ইজ ইকুয়াল টু 2e ইন্টু সিজেড, তাহলে সিজেড ইজ ইকুয়াল টু a বাই ই। তাহলে আমরা সিজেড পেলাম আর সিএস পেলাম। সিজেড যদি পেয়ে থাকি তাহলে জেড বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমরা পেয়ে গেলাম, কি এ ই 0, এ বাই ই 0, সেটা লিখলাম আমরা। এস বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এ ই 0। কিভাবে পেলাম আমরা? সিএস এর দৈর্ঘ্য আমরা পেয়েছি এ ই, সেজন্য এস বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এ ই 0। আর পি বিন্দুর স্থানাঙ্ক তো আমরা ধরে নিছি এক্স। তাহলে এখান থেকে আমি পিএস এর দৈর্ঘ্য পাবো। তো তার আগে আমি পিএম এর দৈর্ঘ্য বের করি। পিএম পিএম দেখো, পিএম সমান এন জেড, পিএম সমান এন জেড, আর এন জেড সমান এন জেড সমান সিএন মাইনাস সিজেড, সিএন মাইনাস সিজেড। তো সিএন এর দৈর্ঘ্য আমরা জানি এক্স, আগেই বলেছি আমি। তো এক্স বসালাম, আর সিজেড এর দৈর্ঘ্য কিন্তু আমরা এ বাই ই পেয়েছি। তাহলে পিএম এর দৈর্ঘ্য আমরা পেলাম। এবার পিএস এর দৈর্ঘ্য আমরা পাবো, কারণ এস বিন্দুর স্থানাঙ্ক তো আমাদের জানাই আছে, পি বিন্দুর স্থানাঙ্ক জানা আছে। তাহলে দুটা স্থানাঙ্ক জানা থাকলে আমি পিএস এর দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে রুট ওভার এক্স মাইনাস এ ই হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, কারণ এখানে এ ই 0 বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এস বিন্দু। তাহলে শিক্ষার্থীরা আমরা পিএস ইজিক্যাল টু পিএম, এই যে পিএস ইজিক্যাল টু সরি, পিএস এর মান পেলাম এবং পিএম এর মান পেলাম। তো এখানে আমরা পিএস এর মান এবং পিএম এর মান বসাই দেব, বসাই দিয়ে আমরা ক্যালকুলেশন করে সমীকরণটা নির্ণয় করব। তাহলে একটু দেখো, তাহলে পিএস এবং পিএম থেকে আমরা এখানে আমরা বসাবো হচ্ছে পিএস ইজ ইকুয়াল টু ই ইন্টু পিএম। ঠিক আছে, বা তো আমরা পিএস এর মান বসিয়ে দিই। x minus AE whole square plus y square is equal to E into x minus A by E। তো আমরা যদি উভয় পক্ষকে বর্গ করে দিই, উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি তাহলে কি হবে দেখি আমরা। এখানে হবে হচ্ছে x minus AE square plus y square is equal to E square x minus A by E তাহলে এইরকম হলো। তো আমরা যদি ফর্মুলা ফেলে দিই উভয় পক্ষে তাহলে কেমন হবে আমরা দেখি। বা এক্স স্কয়ার মাইনাস 2xAE প্লাস a স্কয়ার e স্কয়ার
a square plus y square is equal to তো আমরা এখানে স্কয়ার দিয়ে যদি আমরা গুণ করে দিই তাহলে কেমন হয় xe minus a এরকম হলো তাহলে বা x স্কয়ার minus 2x a e plus a square e square plus y square is equal to x square e square minus 2x a e 2x a e plus a square তাহলে x গুলো আমরা কমন নিয়ে নেব উভয় পক্ষ থেকে আমরা x গুলো যদি কমন নিই তাহলে x স্কয়ার কমন নিলে আমরা পাবো 1 মাইনাস e স্কয়ার 1 মাইনাস e স্কয়ার ঠিক আছে আর 2aex 2xae কেটে যাবে আর এখানে y স্কয়ার যদি আমরা কমন নিই উভয় পক্ষ y স্কয়ার এখানে একই আছে প্লাস y স্কয়ার is equal to a স্কয়ার কমন নিলে তাহলে হচ্ছে 1 মাইনাস 1 মাইনাস ই স্কয়ার এবার আমরা উভয় পক্ষকে যদি আমরা এখানে a স্কয়ার ইনটু 1 মাইনাস ই স্কয়ার দিয়ে ভাগ দেই তাহলে কেমন হবে x স্কয়ার divided by a square plus y square divided by a square 1 minus e square আচ্ছা a square 1 minus e square আচ্ছা is equal to 1 তাহলে এরকম আমরা পেলাম তো দেখো সমীকরণটা দেখো x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই a স্কয়ার ইনটু 1 মাইনাস e স্কয়ার ইজ ইকুয়াল টু 1 তো আমরা এখানে যদি ধরে নিই এখানে আমরা a স্কয়ার ইনটু 1 মাইনাস e স্কয়ার ইকুয়াল ধরে নিব আমরা a স্কয়ার ইনটু 1 মাইনাস e স্কয়ার এইটা ইকুয়াল টু b স্কয়ার ধরে নিব আমরা তাহলে সমীকরণটা হবে x স্কয়ার divided by a square plus y square divided by b square is equal to 1 এটাই হচ্ছে তোমার কিসের সমীকরণ এখানে আমাদের একটা ভুল হয়েছে সেটা হলো মাইনাস হবে এই জায়গাতে মাইনাস হবে প্লাস হবে না এখানে মাইনাস হবে প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো
স্কয়ারের মান হচ্ছে এর মান হচ্ছে একের চেয়ে বড়, তাহলে স্কয়ারের মান একের চেয়ে বড় হয়ে যাবে, তাহলে এদের নেগেটিভ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে বি স্কয়ারের মান যদি নেগেটিভ আসে, তাহলে সেক্ষেত্রে তো বি এর মানটা অসংজ্ঞায়িত হয়ে মানে অসংজ্ঞায়িত না, এটাকে বলা হবে তোমার জটিল একটা কাল্পনিক সংখ্যা চলে আসতেছে। তাহলে আমরা 1 - স্কয়ার না করে এখানে স্কয়ার -1 করব। হ্যাঁ, তাহলে পরে আমাদের এখানে সুবিধা হবে। তাহলে স্কয়ার মাইনাস ওয়ান, স্কয়ার -1 করবো এখানেও, তাহলে এখানে তাহলে প্লাস হবে না, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে। স্কয়ার -1 করলে এখানে মাইনাস হয়ে যাবে, মাইনাস এখানে হয়ে যাবে তোমার স্কয়ার -1, স্কয়ার -1। তাহলে এই জায়গাতে আমরা ভাগ দিব স্কয়ার -1 দিয়ে। স্কয়ার -1, তাহলে এখানে আমরা স্কয়ার -1 নিব, না হলে দেখা যাচ্ছে যে জটিল রাশি হয়ে যাচ্ছে। তাহলে এইবার হবে বন্ধুরা, এখানে দেখো যে মাইনাস হবে, এই জায়গাতে হবে মাইনাস হবে, মাইনাস হবে, তাহলে এখানে মাইনাস আসতেছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে আমরা যদি 1 - স্কয়ার নিতাম, তাহলে বি স্কয়ারের মান নেগেটিভ আসতো, সেখানে বি এর মান আসতো হচ্ছে কাল্পনিক সংখ্যা। তো আমরা কাল্পনিক সংখ্যা নিব কেন? আমাদের তো কাল্পনিক সংখ্যা নেওয়া যাবে না, সেই জন্য এখানে 1 - স্কয়ার না নিয়ে, অর্থাৎ এক্স স্কয়ার স্কয়ার এবং এই এক্স স্কয়ার ওই পারে পার করে দিলাম। পার করে দিলে কি হবে? স্কয়ার -1 কমন হবে, এক্স স্কয়ার কমন দিলে। ঠিক তেমনি ওয়াই স্কয়ারকেও পার করে দিতে হবে, পার করে দিলে সেটা নেগেটিভ হয়ে যাবে। আর এখানে এ স্কয়ার আছে, এখানে এ স্কয়ার এক্স স্কয়ার আমরা রাখবো, আর এ স্কয়ার কে এপারে নিয়ে আসবো, মানে এগুলো এক্স স্কয়ার কে পার করে দেব, ওয়াই স্কয়ার কে পার করে দিব, আর এ স্কয়ার কে এপারে নিয়ে আসবো। তাহলে এ স্কয়ার কমন নিলে স্কয়ার -1 হবে। তাহলে শিক্ষার্থীরা দেখো, এখানে আমরা সমীকরণ পেয়ে গেলাম যে একটা অধিবৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1। তো আশা করি সমীকরণটা বুঝতে পেরেছো। আমরা এই সমীকরণ নিয়ে সামনে ক্লাসে বিস্তারিত আলোচনা করব, কারণ অধিবৃত্ত থেকে তোমাদের পরীক্ষায় আসবে। হ্যাঁ, তোমরা এটা ভালো করে পড়ে নিও। তাহলে শিক্ষার্থীরা আবার তোমাদের সাথে দেখা হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।